ক্লাস আই ক্যান নট মনিটর ইউ প্রপারলি রিগার্ডিং যে আপনারা ফুল মনোযোগ দিচ্ছেন কিনা, কনসেন্ট্রেশন দিচ্ছেন কিনা। সো ইউ আর ম্যাচিউরড এনাফ টু আন্ডারস্ট্যান্ড দিস। সো এটা টোটালি আপনাদের রেসপন্সিবিলিটি, কতটুকু ডেডিকেশনের সাথে অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন। দেখা যাবে যে পরে আবার অনলাইন ক্লাসে ক্লাস বাদ দিয়ে অন্য কিছু করছেন বা ক্লাসের পাশাপাশি অন্য কিছু করছেন, পরে আবার টিউটোরিয়ালের জন্য দৌড়াতে হবে, ক্লাসে আবার বুঝি না এরকম করবেন, কানেক্ট করতে পারবেন না। বিকজ আপনাদের অ্যাসাইনমেন্টটা জাস্ট কিছু জিনিস রিকোয়ারমেন্টগুলো লেখা বাকি আছে, আজকেই হোপফুলি ইনশাল্লাহ সার্কুলেট করে দেবো। হ্যাঁ, গত সপ্তাহে শেষেই দেওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু সম্পূর্ণ আপনার এই অডিট প্ল্যানিং এবং অ্যানালিটিক্যাল প্রসিডিউসের উপর বেস করে। তো খুবই কম্প্রিহেন্সিভ একটা রিসার্চের মতো একটা কাজ দিব আপনাদের। সো এটা ঠিক মানে অনেক পিওর রিসার্চ না, কারণ একটা শর্ট সেমিস্টার একাডেমিক ওইভাবে এক্সপেক্ট করা যায় না, বাট একটা কম্প্রিহেন্সিভ কাজ আপনাদেরকে দেবো। সো ওইটার জন্য হলেও অ্যাটলিস্ট এই টপিকটা অনলাইন ক্লাসে খুব ভালো করে সবাই খেয়াল করবেন। ওকে, সো আমাদের লাস্ট ক্লাসে চ্যাপ্টার 8 অডিট প্ল্যানিং নিয়ে আমরা ডিসকাশন শুরু করেছিলাম। এখানে আমাদের অডিট প্ল্যানিং এর যে কিছু স্টেজ বা ধাপ আছে এগুলো আমরা দেখছিলাম, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি দেখছিলাম। সো এখানে টোটাল আমাদের টেক্সট বইয়ে আমাদের 8টা স্টেজের কথা বলা আছে। সো আমি একটা জিনিস বলেছিলাম যে এমন না যে এটা ইউনিভার্সালি 8টা স্টেজই ফলো করা হয়, তা না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেজেস মে ভ্যারি, বাট এটা একটা জেনারেল গাইডলাইন। সো এখানে আমরা আই থিঙ্ক প্রথম 6টা স্টেজ কভার করেছিলাম, ইফ আই এম নট রং। আপনারা একটু কারেক্ট করে দেবেন যদি ভুল বলে থাকি। প্রথম স্টেজটা ছিল যে অডিট প্ল্যানিংটা কখন শুরু হয়, যে আমি অফিসিয়ালি কনফার্ম হলাম যে এরা হচ্ছে আমার ক্লায়েন্ট, এই কোম্পানির আমার অডিট করতে হবে। সো ফার্স্ট আই উইল অ্যাকসেপ্ট দ্য ক্লায়েন্ট প্রপোজাল, যে আমি অডিটর হিসেবে তাকে ক্লায়েন্ট হিসেবে অ্যাকসেপ্ট করলাম, এবং তখন থেকে আপনার কিছু ইনিশিয়াল অ্যাক্টিভিটিস আপনাকে কমপ্লিট করে রাখতে হবে, যেটাকে বলা হয় কি ইনিশিয়াল অডিট প্ল্যানিং। এটা ছিল আমাদের প্রথম স্টেজ, যে অ্যাকসেপ্টিং দ্য ক্লায়েন্ট অ্যান্ড পারফর্মিং ইনিশিয়াল অডিট প্ল্যানিং। এর পরবর্তীতে ইনিশিয়াল অডিট প্ল্যানিং এ কি কি করা হয় এটা কিন্তু আমরা ডিটেলস বলেছি, লিখেও দিয়েছি, আপনারাও লিখেছেন। আমি ওগুলোতে আবার রিপিটেশনে যাচ্ছি না, আমি জাস্ট স্টেজগুলো একটা ওভারভিউ দিচ্ছি। এর পরবর্তীতে যেটা করতে হবে যে আমাকে ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে, তাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে, বিজনেসের ইনস অ্যান্ড আউটস ডিটেলস সবকিছু আমাকে জানতে হবে। যে ক্লায়েন্টের কাস্টমার, মার্কেট, বিজনেসের কোনো ফরেন এক্সপোজার আছে কিনা, ইন্ডাস্ট্রিটা কেমন, বিজনেসটা কোন সাইকেলে আছে। হ্যাঁ, আমি দরকার হলে চাইলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে বুঝতে পারি। এটা থার্ড স্টেজটা ছিল অ্যাসেসিং ক্লায়েন্ট বিজনেস রিস্ক, যে এটা সম্পূর্ণ সেকেন্ড স্টেজের উপর ডিপেন্ড করে যে আমাকে ক্লায়েন্ট সম্পর্কে তাদের বিজনেসের রিস্ক এক্সপোজারটা কেমন, হাউ মাচ রিস্ক দ্য বিজনেস ইজ ফেসিং অর ইজ গোয়িং টু ফেস ইন ফিউচার, এটা আমাকে অ্যাসেস করতে হবে। যে তাদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো আমি দেখলাম, তারপর তাদের হচ্ছে যে কোনো আপনার কি রিস্ক টেকিং পলিসিটা কেমন হয়, প্রত্যেকটা পার্টিকুলার সিচুয়েশনে কতটুকু পরিমাণ রিস্ক তারা নেয়, সেটার উপর বেস করে ভাবতে হবে যে হাউ মাচ রিস্কি দ্য বিজনেস ইজ, বিকজ এটার উপর বেস করে কিন্তু আমার অডিটও ডিপেন্ড করবে। ওকে, এরপরে যেটা ফোর্থ স্টেজ, আমি এটা বলেছিলাম যে এটা সবসময় যে আলাদাভাবে করা হয় তাই না, এটা অনেকটা সেকেন্ড এবং থার্ড স্টেজের সেকেন্ড স্টেজের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে পারফর্মিং প্রিলিমিনারি অ্যানালিটিক্যাল প্রসিডিউর। এখানে যেটা করা হয় আপনার মেইনলি আমরা যখন ক্লায়েন্টকে অ্যাকসেপ্ট করব অফিসিয়ালি, তারপর হচ্ছে আপনার কি বলেন এই ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের বিজনেস এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানবো, তখন আমি যেটা করব তাদের প্রিভিয়াস লাস্ট কয়েক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে বসবো। তো এর উপর বেস করে কিছু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যানালাইসিস করে দেখবো, কিছু টুলস অ্যান্ড টেকনিক্স, কিছু রেশিও নিয়ে আমি হচ্ছে অ্যানালাইসিস করে দেখবো যে রেশিওগুলোর রেজাল্ট কি বলে। এবং আমি কিন্তু বলেছিলাম এটা জাস্ট নর্মাল কোনো কথা, কারেন্ট রেশিও, কুইক রেশিও এগুলো না, ডিটেলস কিছু রেশিও থাকে। দেখা যাচ্ছে কিছু রেশিও দিয়ে আমি তাদের ব্যাংকরাপসি বা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস আমি এস্টিমেট করছি, কিছু দিয়ে তাদের ইন ফিউচার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতটুকু ম্যানিপুলেশন হতে পারে এগুলো আমি অ্যাসেস করছি। হ্যাঁ, এরকম আরো টুলস অ্যান্ড টেকনিক আছে। আমি ডুপন্ট অ্যানালাইসিসের কথা বলেছি, এগুলো আরো ডিটেলস। আমাদের চ্যাপ্টারের টাইটেলটাই হচ্ছে অডিট প্ল্যানিং এবং অ্যানালিটিক্যাল প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউরের কাজটা কিভাবে করে এগুলো আমরা ডিটেলস দেখানোর ট্রাই করব। সো তখন আরো গো থ্রু করবো ইন ডিটেলস। স্টেজ 5-এ এসে যেটা করতে হয়, সোফার আমার অডিট শুরু হয়ে যায় এবং বেশ কিছু সময় আমি ক্লায়েন্টের সাথে কি করি, স্পেন্ড করি। অলরেডি লটস অফ টাইম হ্যাভ বিন পাস্ট। সো তখন কি করতে হয়, বেসড অন মাই এক্সপিরিয়েন্স, আমি তো ক্লায়েন্টের সব কিছু দেখেছি। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কতটুকু পরিমাণ মিস স্টেটমেন্ট হলে
আমি সেটাকে অ্যাকসেপ্ট করব, সেটা সেট করতে হয়, যেটাকে বলা হয় ম্যাটেরিয়ালিটি। সো ম্যাটেরিয়ালিটিটা কি? ম্যাটেরিয়ালিটি হলো অ্যাকসেপ্টেবল লেভেল অফ মিসস্টেটমেন্ট, যে আমি কতটুকু পরিমাণ মিসস্টেটমেন্ট হলে আমি সেটা অ্যাকসেপ্ট করব। এবং পাশাপাশি এট দ্য সেম টাইম এটা ভাবতে হবে যে আমার অডিট রিস্ক নিয়ে, অডিট রিস্ক নিয়ে, যে ওভারঅল অডিট করতে গিয়ে আমি কি পরিমাণ বা কতটুকু রিস্ক ফেস করতে পারি, যেটাকে বলা হয় অডিট রিস্ক। অডিট রিস্কটা কি ছিল? যে the risks or possibility of issuing an inappropriate opinion, যে কোনো ফ্যাক্টরের জন্য আমি যে অপিনিয়ন একটা একটা প্রপার অডিট করলে হতো, বাট সেখানে যে অপিনিয়নটা আসতো এটা ছাড়া অন্য কোনো একটা অপিনিয়ন চলে আসার চান্স কতটুকু, এটা হচ্ছে বলা হয় অডিট রিস্ক। এই জিনিসগুলো ভাবতে হবে। সো অডিট রিস্কটাকে আমরা লাস্ট ক্লাসে অলরেডি দেখিয়েছি, তিনটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি ডিটেকশন রিস্ক, একটাকে বলা হয় কন্ট্রোল রিস্ক, একটাকে বলা হয় ইনহেরেন্ট রিস্ক। যারা নোট নিয়েছেন অবশ্যই মেলাবেন এবং ট্রাই টু কমিউনিকেট, ওকে, কনভারসেট। ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল রিস্ক, ডিটেকশন রিস্ক। তো তার মধ্যে ইনহেরেন্ট রিস্কটা নিয়ে ভাবতে হবে। ইনহেরেন্ট রিস্কটা কি ছিল? যে মিনিমাম যে রিস্ক আপনাদের কি থাকবে যে কোনো ক্ষেত্রে যে মিনিমাম রিস্কটা থাকে। যেমন আমি এখন বর্ষাকালের সিজন, আমি বাইরে বের হচ্ছি, বৃষ্টি চলে আসতে পারে, সেটা হবেই। মানে মিনিমাম যে রিস্ক আপনাদের থাকে, যে রিস্কগুলো আপনাকে মাথায় রাখতে হয়, কনসিডার করতে হয়, এগুলোকে বলা হয় হচ্ছে কি ইনহেরেন্ট রিস্ক। তো আমাকে ইনহেরেন্ট রিস্ক দিয়ে ভাবতে হবে যে ক্লায়েন্টের বিজনেসের নেচার এবং সবকিছু মিলে মিনিমাম কতটুকু রিস্ক আমাকে অডিট করার সময় ফেস করতে হবে। সো ইনহেরেন্ট রিস্ক ম্যাক্সিমাম টাইমে কখন হয়? যখন ক্লায়েন্টের বিজনেসটা একটু কমপ্লেক্স বিজনেস হয়, কমপ্লেক্স ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, কিছু আনইউজুয়াল, ইরেগুলার বা কমপ্লেক্স ট্রানজাকশন চলে আসতে পারে, তখন হয়ে থাকে। তো এই ইনহেরেন্ট রিস্কের ব্যাপারে আমাকে ডিটেলস একটু কাজ করতে হবে। এরপরে পরবর্তী যে স্টেজটা বলেছে 6, সেটা হলো যে আমি ক্লায়েন্টের সাথে যেহেতু এতদিন আছি, তাদের ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, অর্গানাইজেশনের যে এনভায়রনমেন্ট, যেটাকে আমরা কি কর্পোরেট কালচার বলি। তো কর্পোরেট কালচারটা কেমন, আপনার ইন্টারনাল এনভায়রনমেন্টটা কেমন, তাদের রিপোর্টিং, হ্যাঁ, তারপর চেইন অফ কমান্ড গুলো কেমন, প্রত্যেকটা ডিভিশনের আপনার কি প্রত্যেকটা ডিভিশনের যে হেড, হ্যাঁ, সেগুলো আছে কিনা, তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা নিয়ে আমাকে বুঝতে হবে যে কেমন। এবং এটার উপর বেস করে তাদের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কোনো উইকনেসের কারণে বা ইস্যুর কারণে আমার অডিটে কোনো ধরনের রিস্ক আমি ফেস করতে পারি কিনা, আমার অপিনিয়ন চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এটাকে বলা হয় কন্ট্রোল রিস্ক। আমাকে কন্ট্রোল রিস্কটা নিয়ে ভাবতে হবে। তো এতটুকু ছিল আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন। তো এতটুকুর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, ইউ মে আস্ক। ওকে, এবার লাস্ট দুইটা স্টেজ, সেটা হচ্ছে স্টেজ 7, লেটস টক অ্যাবাউট ইট। হয়তো অনলাইনে ওইভাবে ইন পার্সন ক্লাসের মধ্যে আমাকে লিখে বুঝায় বলা সম্ভব না, বাট আমি একই জিনিস বারবার বলবো, তো আপনারা একটু নোট নেওয়ার ট্রাই করবেন, নোট নিয়ে রাখতে পারলে ভালো। এখন স্টেজ 7-এ বলেছে, দেখেন, গ্যাদার ইনফরমেশন টু অ্যাসেস ফ্রড রিস্ক। এইটা একটু ক্রিটিক্যাল একটা স্টেজ, এখানে আপনাকে বেশ কিছু জিনিস কাজ করতে হবে। সেটাকে আমরা কিভাবে পড়বো? যে গ্যাদারিং ইনফরমেশন টু অ্যাসেস ফ্রড রিস্ক। আমাকে ইনফরমেশন গ্যাদার করতে হবে টু অ্যাসেস, যাতে করে আমি অ্যাসেস করতে পারি, দেখতে পারি, বের করতে পারি অ্যাবাউট দ্য ফ্রড রিস্ক। ফ্রড রিস্ক মানে কি? কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফ্রড হওয়ার চান্স কতটুকু, এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফ্রড হওয়ার চান্স কতটুকু, এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আমি যে প্রিলিমিনারি অ্যানালিটিক্যাল রিভিউ করেছি না, বেসড অন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটার উপর। যেমন বাই দিস টাইম, আরেকটু যদি ডিটেলস বলি, নর্মালি যেটা হয় বাই দিস টাইম, আপনার ধরেন একটা কোম্পানি যদি চিন্তা করি, ধরেন ব্যাংক, বাংলাদেশে ব্যাংকগুলো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ফিসক্যাল ইয়ার ফলো করে। তো ধরেন আমি অ্যাজ অ্যান অডিটর সেপ্টেম্বর বা অক্টোবর থেকে তাদের অফিসিয়াল অডিট শুরু করি।
আপনারা কি মানে মানে ক্লাসরুম একটা এনভায়রনমেন্টে বা বাসায় বসে ক্লাস করছেন নাকি ক্লাসের মাঝখানে অন্য কাজও করছেন? দ্যাটস ওয়াই আই ডু নট লাইক অনলাইন ক্লাস এট অল। আচ্ছা, সো এখানে যেটা বললাম নাম্বার 7th স্টেজে আপনাকে যেটা করতে হবে যে 7 স্টেজটা কখন করবেন। আমি ধরেন একটা কোম্পানিতে অক্টোবর থেকে অডিট শুরু করলাম। সো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পুরো একটা বছরের তারা শেষ করবে কখন? ডিসেম্বরে, তাই না? সো দেখেন ডিসেম্বর হয়ে গেল, একটা বছরের ইনফরমেশন হাতে পেলাম। তখন দেখতে হবে এই যে আমি এর আগে যে প্রিলিমিনারি অ্যানালিটিক্যাল রিভিউতে বিভিন্ন রেশিও, বিভিন্ন কি স্কোরিং সিস্টেম বের করে বিভিন্ন ক্রিটিক্যাল ইস্যুগুলো দেখেছি, লাস্ট এক বছরে একটু দেখি কি হয়। এই স্টেজটা কখন করতে হয় সেটা কি, যে আমার যখন কি হয়ে যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি হয়ে যায় নর্মালি, এক্সেপশনও হতে পারে বাট নর্মালি এরকম হয়। ধরেন ডিসেম্বর পার হয়ে গেল, জানুয়ারির শুরুতে এসে আমি কি করবো, যে এই যে একটা বছরের এখন রেডিমেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমার হাতে আছে, আর এর আগে যে আগের বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আমি অ্যানালাইসিস করে কিছু অ্যানালিটিক্যাল কি করেছি, কাজ করেছি, প্রসিডিওর অ্যাপ্লাই করেছি। তো লাস্ট এক বছরের ইনফরমেশন দেখি তো কি হয়, কোনো ধরনের ফ্রড টাইপের রিস্ক এরকম কোনো কিছু আছে কিনা, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ফ্রড হয়েছে এরকম কোনো কিছু আছে কিনা, এটা আমাকে করতে হবে। যে গ্যাদারিং ইন নেসেসারি ইনফরমেশন সো দ্যাট আই ক্যান অ্যাসেস ইফ দেয়ার ইজ এনি ফ্রড রিস্ক ইন দ্য বিজনেস। অ্যাগেন এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করে টু সাম এক্সটেন্ট আমাদের এই অ্যানালিটিক্যাল, যে আমরা প্রিলিমিনারি অ্যানালিটিক্যাল প্রসিডিউর বলছি, কারণ এখানে দেখেন এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে যেটাকে একটা ইয়েলো কালার দেওয়া আছে, প্রিলিমিনারি মানে ইনিশিয়াল, শুরু। সো প্রিলিমিনারি কেন বলা হচ্ছে, বিকজ আমার ফাইনাল আলটিমেটলি ফ্রড রিস্কটা আমরা লাস্ট এক বছরের ইনফরমেশনের উপর বেস করে বের করব কোথায়, এই 7th স্টেজে এসে। সো এখানে এসে আমি কি করব, যে এই যে একটা বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিটররা রেডি করেছে, একটা থরো চেক দিব কোনো ধরনের ফ্রড করার সুযোগ আছে কিনা। কারণ আমি যদি দেখি যে প্রিলিমিনারি অ্যানালিটিক্যাল রিভিউর স্টেজটাতে আমার বেশ কয়েকটা সময় তারা বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড টেকনিক ইউজ করেছিল, আমি হয়তো নামও বলেছিলাম যে বিভিন্নভাবে এক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানিপুলেট করা যায়, সেটাকে বলা হয় আপনাকে ইনকাম স্মুথিং বা আর্নিংস স্মুথিং, বিগ বাথ, এরকম অনেক ধরনের টার্ম আছে। সো আপনার, যার ফলে আপনার কি হয় যে এই বছর এরকম কোনো কিছু হয়েছে কিনা এটা আমি দেখবো, এটার উপর বেস করে অ্যাটলিস্ট কি করতে পারবো, যে বুঝতে পারবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এরকম ফ্রড হওয়ার চান্স আছে। সেইটা করতে হয় 7 স্টেজে আসে। সো এই স্টেজ থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, কিছু না বুঝলে ইউ মে আস্ক। ওকে, ফাইনালি যারা আপনার দ্য লাস্ট স্টেজ, এই স্টেজটা হচ্ছে আর তেমন কিছুই না। আপনি এই যে 7টা স্টেজে একটা প্ল্যান সেট করে, আসলে দেখেন এটা আমরা বলছি প্ল্যান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি প্ল্যানিং প্লাস এক্সিকিউশন। দেখেন আমি অলরেডি 6টা, মানে এই রিসেন্ট লাস্ট স্টেজের এক্সাম্পলটা দিয়ে যদি বলে 6টা স্টেজে প্ল্যানিং আমার ডান, বাট প্ল্যানিং গুলো সব কিন্তু আগে থেকে করতে হয় না, কিছু করতে হয় কি অর্গানাইজেশনে যাওয়ার আগে। এরপরে আবার কি অর্গানাইজেশনে যা পেয়েছি এটার উপর বেস করে সামনের কাজের জন্য প্ল্যানিং করতে হয়। তো আমি অলরেডি কন্ট্রোল রিস্ক, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমটা বুঝে ফেলেছি। এরপর আবার আমার ওয়েট করতে হবে কি, যে একটা বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হাতে পাওয়ার পর্যন্ত, যাতে করে আমি দেখতে পারি যে ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কোনো ধরনের ফ্রড কোনো কিছু আছে কিনা। সেটা অ্যাকচুয়ালি প্ল্যানিং প্লাস কি, এটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর। যেমন যখন আমরা সাইকেল চালানো শিখি, আগে বই পড়ে প্ল্যান করে কিচ্ছু হবে না, আমাকে সাইকেল একটা নিয়ে চালায় দেখতে হবে। হ্যাঁ, কিছু আইডিয়া যারা চালিয়েছে, সাথে আমরা হয়তো প্রথম চালাচ্ছি, কাউকে সাথে রাখতে পারি, আগে থেকে কিছু জিনিস মাইন্ডসেট করে রাখি, বাট অ্যাকচুয়াল এক্সিকিউশনটা কোথায় হয়, সাইকেল নিয়ে আগে আমাকে নামতে হবে। সুইমিং শেখাটাকে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া যায়। আনলেস এন্ড আনটিল আই এম অ্যাপ্লাইং, আই ক্যান নট জাস্ট মেক দ্য অনলি প্ল্যান, ডু দ্য অনলি দ্য প্ল্যানিং। এটা মাথায় রাখতে হবে। লাস্ট স্টেজটা দেখেন কি বলেছে, ডেভেলপিং ওভারঅল অডিট প্ল্যান অ্যান্ড অডিট প্রোগ্রাম। এখন দেখেন আপনি 7টা স্টেজে এসে অনেক কিছু বের করে ফেললেন, এখন আপনার আর পরবর্তী যেই সময়গুলো আছে এই সময়ের জন্য আপনার ফার্দার কাজ কি কি, এটা আপনাকে জাস্ট সেট করতে হবে, আর কিছু না। ধরেন আপনি জানুয়ারির মাঝামাঝি সময় এসে ফ্রড রিস্কগুলো আইডেন্টিফাই করে ফেললেন, ধরেন আপনি দেখলেন আর যে রিমেইনিং কাজ বাকি আছে, কাজ শেষ হতে আমার ফেব্রুয়ারি মাস লাগবে, ফেব্রুয়ারির শেষের দিকে এসে অডিটটা অফিসিয়ালি কমপ্লিট হবে।
জাস্ট এগেইন আমি হাইপোথেটিক্যাল বলছি, সবসময় যে ফেব্রুয়ারি হয় তা না, অনেক সময় জানুয়ারির মধ্যেই কিন্তু অডিট শেষ হয়ে যায়, ডিপেন্ড করে। বাট আমি ধরে নিচ্ছি যে যা কাজ আছে ফেব্রুয়ারি পর্যন্ত আমার লেগে যাবে। এখন বাকি যে কাজগুলো আছে ওভারঅলে যে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা প্ল্যানিং আমি করেছি, সামনে যা করব এগুলো সেট করা, এবং ধরেন আর 1 মাস লাগবে। তো 1 মাসটাকে আমরা কি করতে পারি, দেখেন বড় একটা কাজকে আবার ছোট ছোট আমাকে ভাগ করি না, ধরেন আমার 1 মাসে এই জিনিসগুলো করতে হবে, তাহলে প্রথম সপ্তাহে কি করতে হবে, দ্বিতীয় সপ্তাহে কি করতে হবে, তৃতীয় সপ্তাহে কি করতে হবে, লাস্ট উইকে গিয়ে কি করতে হবে, এগুলোও সেট করে ফেলতে হবে। সো বাকি যে 1 বা 1.5 মাসের জন্য যে প্ল্যানটা বা যে কাজ, সেটাকে এখানে বলা হচ্ছে ডেভেলপ ওভারঅল অডিট প্ল্যান। আর এখানে বলা হচ্ছে অ্যান্ড অডিট প্রোগ্রাম। অডিট প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে অডিট প্ল্যানিং এর যে কাজগুলোর কথা আপনি মেনশন করেছেন সেগুলোকে এক্সিকিউট করার জন্য ছোট ছোট যে কাজগুলো করতে হয়। যেমন আমি 1 মাসে ধরেন আমি ইনভেন্টরি আর রিসিভেবলের কাজটা বাকি আছে, আমি ইনভেন্টরির কি এভিডেন্স কালেক্ট করে চেক করবো আর রিসিভেবলের এভিডেন্স কালেক্ট করে চেক করবো, তারপর আমার অডিট শেষ। তো এখন 1 মাস আমি ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে এই প্রথম সপ্তাহে কি করা উচিত, এগুলোকে হচ্ছে করা, এটাকে বলা হয় অডিট প্রোগ্রাম। অর্থাৎ বড় একটা যে অডিট প্ল্যানিং এ যে বড় একটা কম্প্রিহেন্সিভ কাজ, এটাকে ছোট ছোট ভাগে ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ক প্ল্যান গুলো, এগুলোকে বলা হয় অডিট প্রোগ্রাম। যে অডিট প্রোগ্রাম ইজ দ্য সেট অফ অ্যাক্টিভিটিস দ্যাট ইজ সেট ফর কি এক্সিকিউটিং দ্য অডিট প্ল্যান। অডিট প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য যে ছোট ছোট কাজগুলো আমরা কি সেট করছি বা ডেভেলপ করছি, বা ছোট ছোট যে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি গুলো, এগুলোকে বলা হয় অডিট প্রোগ্রাম। স্যার এইটা কি করা, সেট করে ফেলা, করে অফিসিয়ালি আপনি অ্যাজ অ্যান অডিটর বা টিমের হেড হিসেবে একটা সাইন দিয়ে এটার একটা কপি আবার বা মেইন কপিটাই আপনার অডিট ফার্মের যে পার্টনার তাকে দেখাতে হবে যে দিস ইজ দ্য রিমেইনিং প্ল্যান দ্যাট ইজ লেফট। এই সো দিস আর অল দ্য স্টেজেস অফ অডিট প্ল্যানিং। দেখেন কোনো কোয়েশ্চেন আছে কিনা। সো টপিক শুরু করার আগেই আমরা শুরুতে যেটা বলেছিলাম যে অডিট প্ল্যানিংটা বেসিক্যালি আপনার শুরু হয় যখন আমি ক্লায়েন্টকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করছি, এবং শেষ হচ্ছে কি অডিট করার একেবারে শেষের দিকে, বা সহজ কথা অডিট করার সময়। সো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ মে আস্ক। স্যার নাম্বার 8টা কি এক লাইনে বলা যাবে? এটা কি এমন যে আমার ওভারঅল অডিট প্রসেসটা কেমন হবে সেটা আমি উইকলি বা পার্ট পার্ট করে ডিভাইডেড করে দেন মেইল গোলটা রিচ করার। এইটাই। আর এখানে আরেকটা বিষয় ফোকাস করা হয় রিমেইনিং যে কাজগুলো বাকি আছে সেটাতে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। না না 2:40 থেকে 4:10, 4:20 থেকে 5:50। আর কার কোয়েশ্চেন? আচ্ছা দেখেন পরবর্তী স্লাইডগুলোতে দেখেন আপনার এই যে বেশ কিছু স্টেজটাকে তারা তাদের মতো করে এক্সপ্লেন করেছে। যেমন প্রথমে দেখেন প্রথম স্টেজটার কথা বলা হচ্ছে যে মেক ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স ডিসিশন অ্যান্ড পারফর্ম ইনিশিয়াল অডিট প্ল্যানিং। দেখেন এটা হুবহু প্রথম স্টেজের সাথে মিলে যায়। এই স্টেজে কি করতে হবে দেখেন, আমি তো আমার মতো করে বলেছি যে এখানে ডিটেলস দেওয়া আছে। তারপর এখানে স্টেজ 2 এর ব্যাপারে বলা আছে, নামগুলো দেখলে বুঝতে পারবেন। গেইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্লায়েন্টস বিজনেস ইন্ডাস্ট্রি। অ্যাগেইন প্রতিটা স্টেজে হয়তো আমি যা বলেছি সেখান থেকে স্লাইড ভেরিয়েশন থাকতে পারে, কারণ আমি বলেছি এটা ইউনিভার্সাল কোনো কিছু না। আমি আমার কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল এবং আমার নলেজের উপর বেস করে বলেছি, আমার পার্সোনাল অবজারভেশন শেয়ার করেছি। সো অ্যাগেইন ইট মে ভ্যারি। তো সেকেন্ড স্টেজে এখানে দেওয়া আছে যে ক্লায়েন্টের বিজনেস এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে যখন জানবেন কি কি জানবেন সেগুলো সেগুলো একটু নিজ দায়িত্বে পড়তে হবে। অনেক সুন্দর করে ডিটেলস গুছিয়ে দেওয়া আছে, এবং এগুলোর এক্সপ্লেনেশন আরো কোথায় ভালো দেওয়া আছে, টেক্সট বুকে। অনেক কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তারপর থার্ড স্টেজ ক্লায়েন্টের বিজনেসের রিস্কটা আপনাকে অ্যাসেস করতে হবে। সো অ্যাসেস ক্লায়েন্ট বিজনেস রিস্ক, সেটাও এখানে দেওয়া আছে।
তারপর স্টেজ 4 এ ওই যে কিছু ইনিশিয়াল অ্যানালিটিক্যাল পারফরম্যান্স আপনার করতে, এই জায়গাটা আমরা একটু ফোকাস করবো। দেখেন এখানে বলেই দিয়েছে যে কম্পারিজন অফ ক্লায়েন্ট রেশিওস অর ব্যালেন্সেস টু ইন্ডাস্ট্রি। আমি এবার আসেন আমি একটু ডিটেলস এই স্টেজটা আরো ডিটেলস বলবো, বাট ব্যাকগ্রাউন্ডটা বলি। এখানে প্রিলিমিনারি অ্যানালিটিক্যাল প্রসিডিউরস আমি কি বলেছি, ইন ডিটেলস আপনার বিভিন্ন ধরনের টুলস এন্ড টেকনিক অ্যানালাইসিস করে দেখতে হয় রিগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, প্রথম স্টেজে আপনার কি করে অডিটরটা, যে হ্যাঁ বেসিক কিছু রেশিও দিয়ে কিন্তু শুরু করে, বাট আমি কিন্তু বলেছি মেইন ডিসিশন যে প্রিলিমিনারি থেকে অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা এক্স্যাক্টলি কিভাবে করে, ওই কিছু ক্রিটিক্যাল রেশিও অ্যানালাইসিস করে। হ্যাঁ, নর্মাল রেশিও অ্যানালাইসিস করে, অ্যানালাইসিস করে কি দেখে যে ঠিক আছে লাস্ট 5 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অবস্থা এটার সাথে একটু দেখি তো এই ক্লায়েন্ট যে সেক্টরে আছে সেটার আরো কিছু কোম্পানির সাথে একটু কম্পেয়ার করি। দেখা যাচ্ছে আমার ক্লায়েন্ট একটা ব্যাংক, সো এবং ধরেন এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড একটা ব্যাংক। সো লিস্টেড যে ব্যাংকগুলো আছে তার মধ্যে 2-3টার সাথে আমি একটু কম্পেয়ার করে দেখলাম যে অন্যান্য ব্যাংকের কি অবস্থা আর আমার ক্লায়েন্টের কি অবস্থা। তারপর আমি চাইলে কি করতে পারি, দেখা যাচ্ছে যে আপনার ওভারঅল আমার কাছে যদি এরকম স্ট্রং কোনো ডাটাবেস থাকে যেখানে লাস্ট 5 বছরে ওভারঅল ব্যাংকিং সেক্টরের ওই রেশিওগুলোর রেজাল্ট দেওয়া আছে, ওভারঅল কি অবস্থা সেটার সাথে আমি চাইলে কম্পেয়ার করতে পারি। এটা এই যে দেখেন এই রেশিওগুলো চাইলে অডিটর দেখতে পারে। এবার এগুলো তো এখন সফটওয়্যারে জাস্ট ইনপুট দিলে একটা এক্সেলে এখন সুন্দর রেশিও বের করা যায়। এই যে অ্যানালিটিক্যাল প্রসিডিউর স্টেজটা নিয়ে ওরা আরেকটু ডিটেলস লিখেছে, যে কি লিখেছে সেটা হলো যে স্টেট দ্য পারপাস অফ অ্যানালিটিক্যাল প্রসিডিউর অ্যান্ড দ্য টাইমিং অফ ইচ পারপাস। মানে সহজ কথা যে অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা কেন করব সেটার অবজেক্টিভটা কি এবং সেগুলো দেখেন। অ্যানালিটিক্যাল প্রসিডিউর কেন করা হয়? অ্যানালিটিক্যাল প্রসিডিউরস ইউজ comparisons and relationships to assess whether account balances or other data appear reasonable। যে লাস্ট ধরেন 5 থেকে 6 বছরের যে কয় বছর আমি ডাটা নিয়ে কাজ করেছি, হ্যাঁ আপনি চাইলে এখন ধরেন আপনি যখন অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা করবেন তখনও তো আপনার কি অডিট শুরু হয়নি, চাইলে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে, বা ক্লায়েন্টের ওয়েবসাইটে তো অবশ্যই থাকবে কোয়ার্টারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো এখন পর্যন্ত আপনি যা করেছেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো আমাকে একটু দেন। আপনি চাইলে এগুলোর সাথে আগেই কম্পেয়ার করে ফেলতে পারেন নতুন বছরেরটা, বুঝতে পারছেন? সো ওই অ্যাকাউন্ট ব্যালেন্স গুলো যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো রিজনেবল অ্যাকসেপ্টেবল কিনা, ওই যে আনইউজুয়াল কোনো কিছু আছে কিনা সেটা বের কর। এই যে এখন সরি তো কোথায় চলে গেলাম, এখন অ্যানালিটিক্যাল প্রসিডিউরের আবার বেশ কিছু স্টেজ আছে। এখানে 5টা টাইপের কথা বলেছে যে আমি কতভাবে অ্যানালাইসিস করতে পারি। নর্মাল একটা জিনিস, আপনি ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের কোনো কম্পিটিটিভ ফার্মের অ্যানালাইসিস করে দেখতে পারেন। আবার একটা বছরের সাথে ধরেন এই বছর না লাস্ট বছরের সাথে আগের 3-4টা বছর কম্পেয়ার করে দেখতে পারেন। আবার কি করতে পারেন, ক্লায়েন্টের সাথে ওভারঅল ইন্ডাস্ট্রির কি অবস্থা সেটা আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। এই জন্য এখানে তারা 5টা মেজর টাইপ অফ অ্যানালিটিক্যাল প্রসিডিউর নিয়ে বলেছে যে এখান থেকে কোনটা আপনি দেখতে যাচ্ছেন এটা আপনার চয়েস। দেখেন, কম্পেয়ার ক্লায়েন্ট এন্ড ইন্ডাস্ট্রি ডাটা, ক্লায়েন্টের সাথে ওভারঅল ইন্ডাস্ট্রি ইনফরমেশন, বিকজ আপনারা হয়তো জানেন লঙ্কা বাংলা সহ বিভিন্ন জায়গায় এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে আছে ওভারঅল ইন্ডাস্ট্রির একটা সামারি ইনফরমেশন থাকে। আবার অনেক অডিটর এরকম স্ট্রং ডাটাবেস মেইনটেইন করে। আবার যেমন আপনারা হয়তো জানেন যে আইইউবিতে আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবও আছে, হয়তো জানেন। তো সবাই কি এটার নাম শুনেছেন, ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব? জি স্যার, আমাদের ফিন 460 থেকে নিয়ে যাবে আর কি নেক্সট। হ্যাঁ, ফিন কোর্সে এটা আপনাদের এখানে একটা যাওয়ার অ্যাক্সেস থাকে। হ্যাঁ রাইট। সো এটা কিন্তু মোটামুটি বাংলাদেশের প্রথম দিকের কোন একটা ইউনিভার্সিটি যেখানে আপনার কি মানে ফার্স্ট টাইম এই ট্রেডিং ল্যাবটা হয়েছে। এটার উপর বেস করে ইভেন এটা যখন ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাবটা হয়েছে হয়তো ওইভাবে ফাংশনাল হতে একটু সময় লেগেছে, যেটা খুবই স্বাভাবিক বিকজ ডাটা ম্যানেজ করা, রিসোর্স অ্যাসাইন করা। বাট যেই সময় হয়েছে ওই সময় কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটিও কোনো ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব ছিল না। সো এখানেও কিন্তু এখানে ওয়ান অফ দ্য টাস্ক যেটা করে বিভিন্ন কোম্পানির কাছ থেকে এরকম ডাটা বেজগুলো সংগ্রহ করে আর্কাইভে। আচ্ছা,
আবার কি করতে পারেন, ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করা ছাড়াও আপনি ক্লায়েন্টের ডাটার সাথে ওই যে প্রিভিয়াস পিরিয়ড গুলো কম্পেয়ার করতে পারেন। So আপনার ধরেন লাস্ট বছর, গত বছর, এই বছরের সাথে আগের বছর, বা গত বছরের সাথে তার আগের বছর, এভাবে করে করে কি পিরিয়ড টু পিরিয়ড কম্পারিজন করতে পারেন। এরকম বেশ কিছু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথম দুইটাই অডিটররা, আমি যতদূর জানি শুনেছি, এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ করে। আর এর পাশাপাশি আরো কি করতে পারেন, যেমন নাম্বার 3 তে বলেছে কম্পেয়ার ক্লায়েন্ট ডাটা উইথ ক্লায়েন্ট ডিটারমাইন্ড এক্সপেক্টেড রেজাল্ট, ব্র্যাকেটে বলা আছে বাজেট। এখানে আশা করি কম বেশি সবাই এসিএন 202 কোর্সটা করেছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেখানে আপনাদের কিন্তু বাজেট করতে হতো, মাস্টার বাজেট, ফ্লেক্সিবল বাজেট। মাস্টার বাজেটে কি করতে হয়, যেমন ওই যে সেলস বাজেট দিয়ে শুরু করতে হয়, যে ধরেন আমি ইন ফিউচার কত টাকার প্রোডাক্ট সেল করবো, সেটা একটা এক্সপেকটেশন। এভরি কোম্পানি সেটস দ্য বাজেট, বাট বাজেট কিন্তু নট দ্য পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। বাজেট তৈরি করার কাজ কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর। আপনারা সবাই জানেন যে ডিফারেন্স বিটুইন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ দ্যাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ ফর দ্য এক্সটার্নাল পাবলিক, এটাকে বলা হয় পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন। এটা বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল পিপল দেখতে পারে। বাট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর থ্রুতে যে ইনফরমেশন বের করে, এগুলো অনলি ফর দ্য ইন্টারনাল ডিসিশন মেকিং। দেবেন আপনি কখনো কোনো কোম্পানি বাজেট সম্পর্কে কিছু বলেন, ইভেন ইন মেনি কেসেস অডিটরদের অনেক রেস্ট্রিকশনের মধ্যে থেকে বাজেটটা দেখতে হয়। আগের থেকে কিন্তু একটা কোম্পানি লাস্ট 5 বছর, 2 বছর, 3 বছর, অ্যাটলিস্ট 1 বছরের বাজেট করে রাখে যে ঠিক আছে এই বছরে আমার এই অবস্থা, সামনের বছরে কি হতে পারে। বিকজ একটা আমার যদি টার্গেট না থাকলে আমি কি অ্যাপ্রোচ করতে পারবো, আগাতে পারবো না। সো তারা একটা টার্গেট সেট করে রাখে যে নেক্সট ইয়ারে আমি এক্সপেক্ট করছি আমার টার্গেট, আমি 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করব, 10 লাখ টাকার প্রোডাক্ট সেল করবো। সো বাজেট তৈরি করা থাকে। সো আমি চাইলে ওই বাজেটটা তাদের থেকে নিয়ে, বাজেটে তারা কেমন এক্সপেকটেশন করেছিল, টার্গেট সেট করেছিল, সেটার সাথে অ্যাকচুয়ালটা কি এটা কম্পেয়ার করতে পারি। এটাও কিন্তু এক ধরনের অ্যানালিটিক্যাল প্রসিডিওর। যদি দেখেছি অনেক বেশি হাই বাজেট করেছিল, এটা একটা সন্দেহের ব্যাপার। আবার বাজেটটা তো আমি কি টার্গেটটা ফুলফিল করে আরো অনেক বেশি হাই পারফর্ম করে ফেলেছি, এটাও কিন্তু তখন এক ধরনের সন্দেহের হবে। তো এটা কেউ চেক করতে পারে। কম্পেয়ার ক্লায়েন্ট ডাটা উইথ অডিটর ডিটারমাইন এক্সপেক্টেড রেজাল্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন বলেছে যে কম্পেয়ারিং ক্লায়েন্ট ডাটা উইথ অডিটর ডিটারমাইন্ড এক্সপেক্টেড রেজাল্টস। এটা হচ্ছে কি, এটা হলো যে এইটা সাধারণত আপনার করা হয় কখন, যখন আপনার অডিটররা হয়তো দেখে যে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে ক্লায়েন্টের ওভারঅল সিস্টেমটা, যেমন ইন্টারনাল কন্ট্রোল থেকে শুরু করে সবকিছু অতটা মানে ফেভারেবল না, আনইউজুয়াল অনেক কিছু হচ্ছে বিজনেসে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম স্ট্রং না, তখন দেখে সেটা কি, যে ধরেন আমার কাছে আপনার ক্লায়েন্টের 5 বছরের ইনফরমেশন আছে, ওকে, ধরেন এটা 2026। সো গুড এক্সাম্পলটা ভালো হবে। 2026-এ ধরেন জুলাই আমি অডিট করতে গেলাম, গিয়ে বা যাওয়ার আগে তাহলে জুলাই, তার মানে আমার ক্লায়েন্টের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল, মে, জুন সেকেন্ড কোয়ার্টার, এই 2টা কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি থাকার কথা এবং রেডি হওয়ার কথা। বিকজ আজকে কিন্তু জুলাইয়ের মনে হয় 13 তারিখ। সো রেডি যদি না থাকে তার মানে দেয়ার ইজ সামথিং রং। সো আমি কি করলাম, তাদের এই 6 মাসের 2 কোয়ার্টারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিলাম, নিয়ে কি করলাম, ওই স্টেজ 2-তে আগে থেকে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো নামিয়ে রেখেছি, গোত্র করেছি। ধরেন ঠিক লাস্ট বছরের সেম 2টা কোয়ার্টার, জানুয়ারি থেকে মার্চ আর এপ্রিল থেকে জুন, এই 2টা নিয়ে বসলাম। এখন বসে আমি কি করলাম, যে গত বছরের যে এই সেম 6 মাস এগুলো একটা অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করে দেখলাম যে গত বছরেরটা এবং তার আগেরটা, অর্থাৎ 2025 এবং 2024-এর 24 থেকে 25-এ কতটুকু চেঞ্জ এসছে। প্রত্যেকটা জিনিস, সেলস রেভিনিউ থেকে শুরু করে নেট প্রফিট, তো আপনার কারেন্ট অ্যাসেট থেকে শুরু করে আপনার ওই ওনার্স ইকুইটি, ক্যাশ ফ্লোর সাইডটা, প্রত্যেকটা জিনিস, ওনার্স ইকুইটি, প্রত্যেকটা জিনিস 2টা বছরের মধ্যে কম্পেয়ার করলাম। 26-এরটা জাস্ট নিয়ে রাখলাম, কি করলাম 25-এর জানুয়ারি থেকে জুন আর 26-এর জানুয়ারি থেকে জুন কম্পেয়ার করলাম। 24 থেকে 25-এ কতটুকু চেঞ্জ হচ্ছে, গ্রোথ হচ্ছে, কোন একটা পার্টিকুলার রেশিও বা পার্টিকুলার লাইন আইটেম বাড়ছে না কমছে। ধরেন দেখলাম রেভিনিউ 10% বাড়ছে,
তার মানে আমি ধরে নিতে পারি যে সামনের বছরে হয়তো রেভিনিউ 10% এর মতো বাড়বে। এটার উপর বেস করে ক্লায়েন্ট কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছে 26-এ সেটা আমি দেখলাম না, আমি আমার মতো করে লাস্ট 2টা বছর কম্পেয়ার করে এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কেমন হবে এরকম একটা কি করলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করলাম। এইটাকেই বলা হচ্ছে অডিটর ডিটারমাইন এক্সপেক্টেড রেজাল্ট। এক্সপেক্টেড মানে কি, আমি 2024-25 কম্পেয়ার করছি, 26-এ কেমন হতে পারে, এক্সপেক্টেড হতে পারে আমার এক্সপেকটেশন, সেরকম একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি কি করছি, আমার মতো করে জেনারেট করছি। তারপর আমার জেনারেট করা এক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা এক্সপেক্টেড রেজাল্ট, বিকজ স্বাভাবিক গত 2 বছরে যেহেতু রেভিনিউ 10% টেস্ট করে বেড়েছে, এই বছরও হয়তো 10% আশেপাশে থাকবে। সো আমার এক্সপেকটেশনটাই এরকম, এই জন্য এটাকে বলা হয় এক্সপেক্টেড রেজাল্ট। সো এইটার সাথে ক্লায়েন্ট আমাকে যে 6 মাসের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে 2টা কোয়ার্টারে, সেটা আমি কম্পেয়ার করে দেখতে পারি যে আমার এক্সপেক্টেড রেজাল্টের সাথে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের লাইন আইটেমের সাথে ক্লায়েন্টটা কম্পেয়ার করে দেখলাম যে কি অবস্থা হয়। সো দিস ইজ দ্য 4th পয়েন্ট। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। Any question? নেই স্যার। ওকে, জাস্ট আমার অফিসিয়াল একটা কল এসছে, জাস্ট গিভ মি 1 মিনিট, আমি একটু কলটা পিক করি। ওকে, সবাই শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। এখানে দেখেন, এখানে 5th পয়েন্ট বলেছে, আমরা 4টা শেষ করেছি।
সো লাস্টেরটা ছিল যে আমার একটা এক্সপেক্টেড রেজাল্টের উপর সাথে ক্লায়েন্ট যেটা ইনফরমেশন দিয়েছে সেটা আমি কম্পেয়ার করলাম। ফিফথটা এটা অনেকটা 4 এর মতো বাট সম্পূর্ণ সেম না। দেখেন কি বলেছে, দেখেন ল্যাঙ্গুয়েজ গুলো সেম। কম্পেয়ার ক্লায়েন্ট ডাটা উইথ এক্সপেক্টেড রেজাল্টস ইউজিং কোয়ান্টিটেটিভ নন ফাইন্যান্সিয়াল ডাটা। Comparing client data with expected results using quantitative non-financial data. What does it mean? বলতে পারবেন? দেখেন এখানে কিন্তু comparing client data with expected results same, but মাঝখানে auditor determine কথাটা নেই। Any idea? বা যদি এক্সাম্পল হিসেবে দিতে চান গেস করতে পারেন যে কোনো কিছু। দেখেন এটা কিন্তু অনেকটা 4 এর সাথে কানেক্টেড, বাট 4 এ কি ছিল অলরেডি অডিটর ওই হুবহু সেম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই তাদের এক্সপেকটেশন অনুযায়ী রেডি করতো। আর এখানে হচ্ছে কি হয়তো এটাকে আর একটু অন্যভাবে বলতে পারতো। এটাকে আমি কিভাবে বলতে পারি যে আমি কি করলাম, ঠিক আছে যে আমি এখানেও আমি আমার একটা এক্সপেক্টেড রেজাল্ট বের করলাম, বাট সেটা কিভাবে, বেসড অন সাম নন ফাইন্যান্সিয়াল ডাটা। কিছু নন ফাইন্যান্সিয়াল ডাটা দিয়ে মেজারমেন্ট দিয়ে আমি কোয়ান্টিটেটিভ কিছু ইনফরমেশন বের করলাম। কিরকম একটা এক্সাম্পল বলি, যদি ফর এক্সাম্পল আমি দেখলাম অন এন অ্যাভারেজ আমার ক্লায়েন্টের প্রতি বছর 500 জন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে থাকে। বা আমি যে যখন এই যে ইন্ডাস্ট্রি বা বিজনেস অ্যানালাইসিস করলাম, সো ঘুরে ফিরে ধরেন তাদের কাস্টমার হচ্ছে ধরেন ঢাকা সিটির মধ্যে ধরেন নিয়ার অ্যাবাউট 500 থেকে 600। তো আমি একটু হিসাব করলাম, ইফ দ্য নাম্বার অফ কাস্টমার ইজ 600 এবং আমি জানি তারা তাদের প্রোডাক্টের ইনফরমেশন যখন দেখেছিলাম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে। ফর এক্সাম্পল তারা একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, সো ওই প্রোডাক্টের পার ইউনিট প্রাইস হচ্ছে 2000 টাকা। আমি ধরে নিচ্ছি এই বছর তারা 600 জন কাস্টমারের কাছেই প্রোডাক্ট সেল করেছে, পার ইউনিট 2000 টাকা করে। তাহলে 600কে 2000 দিয়ে গুণ করলে কত হয়? যাই হোক, এটাই তাদের রেভিনিউ হওয়ার কথা। আমি এক্সপেকটেশন করছি বেসড অন সার নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কি কি? ওই যে কাস্টমার ডাটা আর প্রোডাক্ট ডাটা, এই দুটোর উপর বেস করে আমি একটা এক্সপেকটেশন দাঁড় করাচ্ছি। সেটা কিন্তু এক্সপেকটেশনটা কিসে? কোয়ান্টিটেটিভে, যে টোটাল রেভিনিউ কত হওয়ার কথা। এখন আমি যদি দেখি যে আমার এক্সপেকটেশন কি, বেসড অন দা কি টু নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে তাদের একটা এক্সপেক্টেড রেভিনিউ হয়তো যদি 600 জন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করে প্রতিটা প্রাইস 2000 টাকা করে হয়, তাহলে কত হবে? 600 গুণ 2000 দিয়ে দেখেন, যত হয় তত। কত আসে? 600 মাল্টিপ্লাইড বাই 2000, ধরেন 12 লাখ টাকা। আমি যদি দেখি যে রেভিনিউ মোটামুটি 12 লাখ টাকার আশেপাশে, তাহলে এটা কি মানে রিজনেবল, অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। মানে আমার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে, কাছাকাছি হচ্ছে, কোম্পানির পলিসি অনুযায়ী, নর্মাল প্র্যাকটিস অনুযায়ী ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড যদি দেখি যে 12 লাখ টাকা থেকে অনেক হাইলি ডিফারেন্স, দেন আমি এটাকে একটু একটা সন্দেহের চোখে দেখব। আবার সাপোজ রেভিনিউ যেহেতু বললাম কস্ট অফ গুডস সোল্ড নিয়ে চিন্তা করি, সো আমি চিন্তা করলাম যে প্রতিটা প্রোডাক্টের পেছনে, যদিও কস্ট অফ গুডস সোল্ড বের করার আলাদা ফর্মুলা আছে, যেমন বিগিনিং ইনভেন্টরি প্লাস নেট পারচেস মাইনাস কি এন্ডিং ইনভেন্টরি, বাট আমি এইভাবে চিন্তা করলাম যে আমি কোম্পানির বিভিন্ন ইনফরমেশন দেখেছি, অ্যানুয়াল রিপোর্ট দেখেছি, কোম্পানির ব্যাপারে দেখেছি, তারা মেনশন করেছে যে অন এন অ্যাভারেজ এক একটা প্রোডাক্টের পেছনে তাদের ধরেন 730 টাকা করে খরচ হয় সেল করতে। এক একটা প্রোডাক্টের পেছনে কোম্পানির 730 টাকা করে সেল হয়। তো যদি আমি ধরে নিচ্ছি এবার তারা 600 প্রোডাক্টই সেল করেছে, মাল্টিপ্লাইড বাই তাদের পার ইউনিট কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমি তাদের ইনফরমেশন দেখে, এটাও কিন্তু নন ফাইন্যান্সিয়াল ডাটা দেখে আমি বের করেছি, এটা হচ্ছে 730। সো ওই অনুযায়ী কস্ট অফ গুডস সোল্ড হওয়ার কথা কত? গুণ করে দেখেন, দেখবেন 4,38,000 আসে। হ্যাঁ, 4,38,000। তার মানে আমি যদি দেখি যে তাদের এই বছরের কস্ট অফ গুডস সোল্ড কত, 4,38,000 এর আশেপাশে, দেন এটা হ্যাঁ সামান্য এদিক সেদিক হতেই পারে। ওই যে ম্যাটেরিয়ালিটি কতটুকু পর্যন্ত এদিক সেদিক হলে আমি অ্যাকসেপ্ট করবো, এটা যদিও ম্যাটেরিয়ালিটি সেট করা হয় পরে, এখানে ম্যাটেরিয়ালের ব্যাপারটা না বলাটাই বেটার। তো আমি যদি দেখি যে 4,38,000 বা 4.5 লাখ টাকাও যদি হয়, বা বিলো যদি 4 লাখও হয়, তাহলে এটা মোটামুটি রিজনেবল, অ্যাকসেপ্টেবল।
আদারওয়াইজ নট। তো এইভাবে আমি চাইলে কম্পেয়ার করতে পারি। অ্যাগেন নাম্বার 4-5টা খুবই কম ইয়াতে করা হয়, কম ক্ষেত্রে করা হয়। 1-2-3 এর আরো যদি স্পেসিফিক বলে 1-2 এর অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি, সবচেয়ে কমন ওয়ে টু ডু দ্য অ্যানালিটিক্যাল প্রসিডিউর। যে তাহলে লাস্টটা কি ছিল, যে কম্পেয়ারিং ক্লায়েন্ট ডাটা উইথ সাম এক্সপেক্টেড রেজাল্ট, এবং এক্সপেক্টেড রেজাল্টটা কিভাবে আসে, বেসড অন সাম নন ফাইন্যান্সিয়াল ডাটা থেকে। ওকে, so these are all the major analytical procedures techniques through which the analytical activity is done by the auditor at the 4th stage. কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এনি কোয়েশ্চেন? এই যে প্রত্যেকটা দেখেন এক্সাম্পল দিয়েও দিয়েছে। প্রথম স্টেজটা কম্পেয়ার ক্লায়েন্ট এন্ড ইন্ডাস্ট্রি ডাটা। এই যে আমি দেখলাম লাস্ট 2 বছরে ক্লায়েন্টের ইনভেন্টরি টার্নওভার এত, আর ইন্ডাস্ট্রির হচ্ছে কত, এত। তো দেখেন আমি যদি একটু এভাবে কম্পেয়ার করি, যে যেখানে 2008 সালে ক্লায়েন্টের ইন্ডাস্ট্রিতে ছিল 3.4 আর আমার ক্লায়েন্টের 3.5। সো আপনারা একটু মুখে বলেন, রেশিও অ্যানালাইসিস তো অনেক করেছেন। তো ইন্ডাস্ট্রিতে ইনভেন্টরি টার্নওভার 3.4 টাইমস আর ক্লায়েন্টের 3.5। সো ইজ ইট গুড অর ব্যাড ফর দ্য ক্লায়েন্ট? ক্লায়েন্টকে ভালো করছে না খারাপ করছে? আপনারা কি ক্লাসে আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? ভালো করছে। আমি দেখলাম যে আমার ইন্ডাস্ট্রির 2008-এ যেটা ছিল 3.4 আর ক্লায়েন্ট 3.5 ভালো করছে, কারণ ইনভেন্টরি যত বেশি টার্নওভার হয় তার মানে কি ইনভেন্টরি অন এভারেজ একটা সাইকেলে বা পিরিয়ডে বা বছরে কতবার আমার ক্যাশে কনভার্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে ভালো। আবার ভালো খারাপ আমি কিন্তু অ্যাজ এন অডিটর আমি ভালো খারাপ বের করব না, রেশিও গুলো স্বাভাবিক আছে কিনা। যেখানে ইন্ডাস্ট্রি 3.4 সেখানে 3.5 একটু বেশি আছে, এটা চোখে ধরার মতো না। কিন্তু 2009-এ এসে দেখেন ওভারঅল ইন্ডাস্ট্রিতে ইনভেন্টরি টার্নওভার কিন্তু ইমপ্রুভ হয়েছে। প্রত্যেকটা কোম্পানি 3.9 টাইমস ইনভেন্টরিটাকে ক্যাশে টার্নওভার হচ্ছে, যেখানে আমার ক্লায়েন্টের আবার কি হয়েছে, কমে 3.4-এ গিয়েছে। এইটা আমি একটু ক্রিটিক্যালি দেখবো। দিস ইজ দ্য পয়েন্ট অফ কনসিডারেশন, যে যেখানে ইন্ডাস্ট্রি ফ্লারিশ করছে ক্লায়েন্ট কেন ফল করেছে, উল্টা লাস্ট বছর থেকেও নিচে নেমে গিয়েছে। একইভাবে গ্রস মার্জিন পার্সেন্টেজ, যেখানে 2008-এ আমার কি ছিল 26.2% ছিল, ইন্ডাস্ট্রিতে আমার ক্লায়েন্ট আছে 26.4, সো কাছাকাছি আছে। 2009 যেখানে ইমপ্রুভ করে 27.3%-এ চলে গিয়েছে, যেখানে এরা আবার ফলো করে 26.3%-এ চলে গিয়েছে। সো যেটা আগের বছরের থেকেও সামান্য কম। সো এটাও আমার একটু পয়েন্ট অফ কনসিডারেশন, এগুলো ফার্দার ইনভেস্টিগেশনের দরকার আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম ভেরি বেসিক ওয়ে অফ ডুইং দ্য অ্যানালিটিক্যাল প্রসিডিউর। আর সেকেন্ডটা কি ছিল, যে ক্লায়েন্টের মধ্যেই ক্লায়েন্টের লেটেস্ট বছরের সাথে এর আগের বছরগুলো কম্পেয়ার করে দেখা। এই যে দেখেন করেছে 2008-এ কি ছিল, 2009-এ কি আছে, 9টা ধরেন বর্তমান বছর বা লেটেস্ট ইয়ার, এটা আমি কম্পেয়ার করে দেখলাম। আর কি কি কমন রেশিও এগুলো তো আপনারা জানেন। কি কি রেশিও অ্যানালাইসিস করতে হবে। ওকে, আচ্ছা, প্রত্যেকটা ফর্মুলা দেওয়া আছে। আই থিঙ্ক এগুলা দিস ইজ নট আওয়ার পয়েন্ট অফ স্টাডি, এগুলো ওইভাবে রেশিও অ্যানালাইসিস তো আমরা সবাই জানি। সো উইথ দিস আমাদের টেক্সট বুকের বা স্লাইডের কন্টেন্ট এতটুকু। এবার আমরা একটা আইসিএব এর স্টাডি ম্যানুয়ালে যাব। ওকে, আইসিবি স্টাডি ম্যানুয়ালটা দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. সো আমরা অলরেডি কিন্তু লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে বেশ কিছু চ্যাপ্টার আমাদের প্ল্যানিং এর সাথে রিলেটেড। যেমন চ্যাপ্টার এখানে দেখেন 7-এ বলা আছে প্ল্যানিং। সো এই চ্যাপ্টার 7 থেকে শুরু করে 10 পর্যন্ত 4টা চ্যাপ্টারে কিন্তু আমার অডিট প্ল্যানিং এবং অ্যানালিটিক্যাল
প্রসিডিউরসের সাথে রিলেটেড। তারপরও আমরা বলেছি যে আমাদের টেক্সট বুকের চ্যাপ্টার 9-এ আলাদা করে আপনার অডিট রিস্ক নিয়ে কথা বলা আছে। সো আপনার এই কারণে এখানে দেখেন রিস্কের টপিকটা আলাদা চ্যাপ্টার আছে, এগুলো আমরা হচ্ছে পরে দেখব। বা সবচেয়ে বেশি ক্লোজলি রিলেটেড হচ্ছে প্ল্যানিং আর এই চ্যাপ্টার 8টা। অডিট অ্যাপ্রোচটাও কিন্তু টু সাম এক্সটেন্ট কানেক্টেড। আমরা কিন্তু চ্যাপ্টার 7-এ আগে যাই। আমরা কিন্তু অডিট প্ল্যানিং এর চ্যাপ্টারটা এখানেই শেষ না, নেক্সট ক্লাসে আমরা অডিট প্ল্যানিং এর চ্যাপ্টারটা কন্টিনিউ করব। হ্যাঁ, এই চ্যাপ্টারে আমাদের একটু টাইম অনেকক্ষণ ডিভোট করব, স্পেন্ড করব, নাম্বার অফ ক্লাস। সো চ্যাপ্টার 7 139 পেজ আমরা একটু মুভ করছি। Chapter 7. ওকে, চ্যাপ্টার 7-এ আমরা যদি একটু গো থ্রু করি, দেখি কি কি কন্টেন্ট আছে। প্রথম বলা আছে দ্য নিড টু প্ল্যান, মানে অডিট করার জন্য প্ল্যানিং কেন দরকার। দেখেন আমাদের এখানেও কিন্তু যেমন আমি অলরেডি বলেছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যেগুলো আইএফআরএস, এগুলো যেহেতু সেপারেট নাম্বার দেওয়া থাকে, এক একটা পার্টিকুলার আইএফআরএস এক একটা পার্টিকুলার লাইন আইটেম নিয়ে কাজ করে। আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং আইএস, এটাও কিন্তু সেম। যেমন আইএস এর 300-এ প্ল্যানিং নিয়ে বলা আছে। দেখেন ওই আইএস এটার নামই হচ্ছে কি, এই যে একটু ইটালিক করে দেওয়া আছে, প্ল্যানিং এন্ড অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা রিকোয়ারমেন্ট যে অডিট প্ল্যানিং করতেই হবে, এটা অডিটরদের এটা একটা বাধ্যবাধকতা, ওগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। দেখেন এই টপিকটার উপর বেস করে একটা ইন্টারেক্টিভ কোশ্চেনও তারা দাঁড় করিয়েছে যে স্টেট দ্য রিজনস ওয়াই অডিটরস নিড টু প্ল্যান অডিটস। এখান থেকে ডিসকাশনটা মেইন শুরু হয়েছে যে ওভারঅল আপনার অডিট প্ল্যান স্ট্র্যাটেজিগুলো কিভাবে সেট করবেন, সেগুলো এখানে বলা আছে। এখানে আলাদা করে আমার কোনো কিছু বলা নেই, আমি ফোকাস করব কিছুটা এই জায়গাতে। ম্যাটেরিয়ালিটি, এই ম্যাটেরিয়ালিটি নামটা আপনারা কিন্তু প্রথমে অডিটে শুনেন, আপনারা কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কেই পড়েছেন। 2018-এর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এইটা মনে হয় আপনাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বা আরো হায়ার লেভেলের কোর্সে দেখানো হয়। ইভেন আমাদের লেটেস্ট যে একটা রিসেন্ট এডিশন কোর্স অ্যাকাউন্টিং থিওরি ACN 415, এখানেও কিন্তু কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ডিটেলস দেখানো হয়ে থাকে। ওখানে কিন্তু প্রথম ম্যাটেরিয়ালিটি বা ম্যাটেরিয়াল কথাটা করেছেন। যেমন ওই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনেশনটা আপনার আইএস এতেও কিন্তু দেওয়া হয়েছে। আইএস এর 320-তে ম্যাটেরিয়ালিটি নিয়ে বলা আছে। যাই হোক, আমি এগেইন এটার জন্য সেপারেট যেহেতু চ্যাপ্টার আছে, আমি এখানে খুব বেশি ফোকাস করবো না। আরেকবার একটু মনে করে দিই যে অডিটররা অডিট করতে করতে একটা পর্যায়ে এসে ডিসিশন নেয় যে আমি কতটুকু পরিমাণ মিস স্টেটমেন্ট হলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমি অ্যাকসেপ্ট করব। সো অ্যাসেটের জন্য কত, প্রফিটের জন্য কত, রেভিনিউর জন্য কত, এটা নিজেরা বসে অডিট টিমরা মিলে ডিসিশন নেয়। দেখা যাচ্ছে যে হ্যাঁ, ম্যাটেরিয়ালিটিটা কি, যে অ্যাকসেপ্টেবল লেভেল অফ মিস স্টেটমেন্ট। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আপনার যদি এমন হয় যে প্রথম থেকে সোফার ক্লায়েন্টের সবকিছু ওকে আছে, লাস্ট 5 বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখেছি, লাস্ট ইয়ারের বা ইয়ারগুলোর অডিটরদের সাথে কথা বলেছি, তাদেরও ফিডব্যাক ভালো, দেয়ার ইজ নো ইস্যু। যখন যে ইনফরমেশন চাচ্ছি দিচ্ছে, সোফার তার একটা ট্রান্সপারেন্ট ওয়েতে বিজনেসটা চালাচ্ছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছে, তখন অডিটররা চাইলে একটু মানে রিল্যাক্স থাকতে পারে। কিরকম দেখা যাচ্ছে যে কি অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেখানে আমি অ্যাসেট যদি 1% পর্যন্ত মিস স্টেটমেন্ট আমি যদি অ্যাকসেপ্ট করি, এদের ক্ষেত্রে একটু বাড়িয়ে ধরলাম যে ঠিক আছে কোম্পানি যেহেতু ভালো করছে, আমি 2% পর্যন্ত তাদেরকে ছাড় দেব। সেকেন্ড, এগুলো অন্য চ্যাপ্টারের ডিসকাশন। আবার যদি অন দ্য আদার হ্যান্ড এরকম হয় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আমি দেখেছি, ওভারঅল এনভায়রনমেন্ট সবকিছু কোনো কিছুই পজিটিভ না,
আমাকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, তখন অডিটররাও এসব ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট পলিসি ফলো করে, যে সামান্য একটু মিসস্টেটমেন্ট হলেই সেটা কি করে একটা ম্যাটেরিয়ালিটি ধরে নেয়। দেখা গেল যে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যখন অ্যাসেটের ম্যাটেরিয়ালিটি আমি 1% ধরছি, এদের ক্ষেত্রে আমি 0.5% ধরলাম, 1% এর কম ধরলাম, এরকম হতে পারে। এই যে দেখেন কিভাবে সেট করে, আমি কিন্তু অলরেডি কোনো একটা ক্লাসে আমি এভাবে বলেছিলাম যে ধরেন ফর এক্সাম্পল এটা আগে ইউনিভার্সাল, সারা বিশ্বে এক ধরনের কোনো কিছু না, যে জাস্ট হাইপোথেটিক্যাল হচ্ছে যে রেভিনিউর ক্ষেত্রে আমি যদি দেখি যে 0.5% থেকে 1% এর মধ্যে মিস স্টেটমেন্টটা আছে, তাহলে আই উইল অ্যাকসেপ্ট, বাট 1% ছাড়িয়ে গেলে আই উইল নট কনসিডার ইট, মানে তখন আর ছাড় দেবো না, তখন সেটাকে ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট ধরতে হবে, এর মধ্যে থাকলে ইম্যাটেরিয়াল। আবার প্রফিট বিফোর ট্যাক্স, আমরা জানি প্রফিট বিফোর ট্যাক্স পিবিটি, সেই ক্ষেত্রে 5% থেকে 10% পর্যন্ত যদি মিস স্টেটমেন্ট হয় সেটা আমি অ্যাকসেপ্ট করবো, এর বাইরে হয়ে গেলে করবো না। গ্রস অ্যাসেট, যেটাকে আমরা টোটাল অ্যাসেট বলছি, সেটা হচ্ছে কি 1% থেকে 2% পর্যন্ত হলে আই উইল অ্যাকসেপ্ট, আদারওয়াইজ নট, এভাবে সেট করা হয়ে থাকে। অ্যানালিটিক্যাল প্রসিডিউর নিয়ে এখানে ডিটেলস বলেছে, এইটা আমি কিছুক্ষণ সময় করব। এই অ্যানালিটিক্যাল প্রসিডিউরটাও আপনার কিন্তু আইএস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এর বেশ কয়েকটা জায়গায় বলা আছে। যেমন আমরা যে এরপরে একটা চ্যাপ্টারে বলেছি না, এখানে রিস্ক অ্যাসেসমেন্ট নিয়ে সেপারেট চ্যাপ্টার আছে, ওইটা হচ্ছে আইএস এর 315, ওখানেই কিন্তু দেখেন এই যে এই রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রসিডিউরটা অ্যাপ্লাই করতে বলেছে, এই যে শুড ইউজ অ্যানালিটিক্যাল প্রসিডিউর। কিভাবে করা যায় এই সেকশনে একটা ওভারঅল একটা সামারি এখানে দেওয়া আছে, দে ক্যান বি পারফর্ম মেকানিক্যালি, তারপর বেনিফিটটা দেওয়া আছে সবকিছু। সো দেখি এখানে ওই রেশিও গুলোর কথা দেয়। এবার একটা জিনিস বলবো আমি, যে এখানে দেখবেন আপনাদের এর আগে টেক্সট বুকেও রেশিও ছিল, আর এখানেও আপনার রেশিও আছে, বাট এখানে কিছু কমপ্লিকেটেড রেশিও দেওয়া আছে, যেগুলো হয়তো ওইভাবে আপনারা নাম শুনেননি। তো আমি যে একটা কথা সবসময় বারবার বলি না, জাস্ট নর্মাল, হ্যাঁ আপনি রেশিও অ্যানালিসিস করেন, বাট কিছু আলাদা রেশিও যারা অডিটর একটা ঠিকই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর বেস করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইনফরমেশনগুলোর উপর বেস করে তারা হচ্ছে রেশিও ক্যালকুলেশন করে দেখে, অ্যানালাইসিস করে দেখে যে কি অবস্থা। তার মধ্যে একটা দেখেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এর আগে আপনারা রিটার্ন অন ইকুইটি শুনেছেন, রিটার্ন অন অ্যাসেট শুনেছেন। সো এই রিটার্ন অন আপনার ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু এক না। দেখেন ফর্মুলাটা কি বলেছে, উপরে প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এটাকে সংক্ষেপে হয়তো আপনারা পিবিআইটি পড়েছেন, যে আপনাকে একটা পর্যায়ে আপনি সবকিছু করার পর কি করেন, প্রফিট বের করেন, বাট তারও আগে কি প্রফিট বিফোর ট্যাক্স, তারও আগে কি প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। মানে সহজ কথা, আপনার প্রফিট বলতে কি নেট প্রফিট, সব কিছু বাদ দিয়ে, বাট প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স মানে হলো আপনি যে প্রফিট আফটার ট্যাক্স আছে সেটার সাথে ট্যাক্সের অ্যামাউন্ট আবার যোগ করবেন, আবার ইন্টারেস্টের অ্যামাউন্টও যোগ করবেন, তখন যেটা হয় সেটাকে বলা হয় প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এইটা উপরে, আর নিচে কি দিয়েছে, ইকুইটি মানে ওনার্স ইকুইটি বা শেয়ার হোল্ডার্স ইকুইটি, যেহেতু কোম্পানি, প্লাস নেট ডেট। এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় জিনিস যোগ বিয়োগ করে আলাদা কিছু রেশিও বের করে দেখে যে অডিটররা ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করে। যেমন আমি আমার কাজ রেশিও বোঝানো না, বাট বুঝালে ওগুলো আমরা নেক্সট ক্লাসে করব। বাট আমি ওভারঅল এই একটা নিয়ে যদি বলি, উপরে দেখেন রেশিওটার নাম কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। ফার্স্ট লেটস টক অ্যাবাউট ক্যাপিটাল এমপ্লয়েড কথাটা দ্বারা কি বোঝাচ্ছে। রিটার্ন অন ইকুইটি আর রিটার্ন অন ক্যাপিটাল আকাশ পাতাল পার্থক্য। রিটার্ন অন ইকুইটি মানে কি, শুধুমাত্র যারা ইকুইটি হোল্ডার কারা, শেয়ার ক্যাপিটাল যারা দিচ্ছে তারা কতটুকু পরিমাণ রিটার্ন পাচ্ছে, বা তাদের যে ইনভেস্টমেন্ট ফান্ড সেটা দিয়ে কতটুকু রিটার্ন জেনারেট করা হচ্ছে। এখানে কি বলেছে দেখেন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে যতটুকু পরিমাণ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমার অর্গানাইজেশনে এমপ্লয়েড করা আছে সেগুলোর উপর কিরকম রিটার্ন আমি জেনারেট করতে পারছি। এখানে ক্যাপিটাল এমপ্লয়েড বলতে বোঝাচ্ছে টোটাল ফান্ড যেটা ইনভেস্ট করা আছে, টোটাল ফান্ড যেটা ইনভেস্ট করা আছে। টোটাল ফান্ড কয়টা সোর্স থেকে আসে, দুইটা, একটা হচ্ছে কি
ওই যে শেয়ার হোল্ডাররা যেটা দেয় সেটাকে বলা হচ্ছে ইকুইটি। আরেকটা কি, যারা আমাকে লোন দেয় ডেট হোল্ডার, তো তাদের জন্য দেখেন নেট ডেট। এই জন্য দুইটাকে একসাথে যোগ করেছে যে টোটাল ফান্ড, সেটা ইকুইটি হোক বা আমার লোন জাতীয় হোক, ডেট হোক, এই দুইটা সোর্স থেকে আমি যতটুকু ক্যাপিটাল এমপ্লয়েড করা হয়েছে, ফান্ড ইনভেস্ট করা হয়েছে, এটার উপর আমি কি পরিমাণ রিটার্ন জেনারেট করছি। এবং এইটার জন্যই কিন্তু আমি ইন্টারেস্টের অ্যামাউন্টটাকে অ্যাড করেছি, যাতে করে বুঝতে পারি যে এদের দুইজনদের কি ক্যাপিটাল থেকে আমি কি পরিমাণ রিটার্ন করছি। কারণ আমি যদি আগে ইন্টারেস্টের অ্যামাউন্টটা বাদ দিই, তাহলে তো আর হইলো না যে আমি আপনার কি ক্রেডিটরদের কাছ থেকে কতটুকু রিটার্ন জেনারেট করছি, এই কারণে।